নমস্কার, স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আগামী এসএলএসটি 9, 10, 11, 12 জিওগ্রাফি সেপ্টেম্বর মাসে যে এক্সামটা হতে চলেছে সেই এক্সাম স্ট্র্যাটেজি আলোচনা করব। কিভাবে পড়তে হবে, কি কি করতে হবে এবং কি কি করতে হবে না, পুরো বিষয়টা একটা রুট ম্যাপ আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো বিষয়টা হচ্ছে, আমাদের সিলেবাস সম্পর্কে খুব বেশি সচেতন থাকতে হবে। সিলেবাসের প্রত্যেকটা ছোট ছোট মাইক্রো টপিক আমাদের খুব ভালো করে ভেঙে নিতে হবে। একটা একটা টপিক ভেঙে নিতে হবে এবং ভেঙে নিয়ে আমরা সেগুলো চর্চা করব। তো এখানে আমি 9, 10, 11, 12 যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা এখানে রেখেছি। তো আপনারা কম বেশি এগুলো জানেন যে সিলেবাসে কোথায় কি রয়েছে। তো এই সিলেবাসটাকেই আমি কি করেছি, একদম ছোট 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 করে ডিস্ট্রিবিউট করে দিয়েছি ভেঙে ভেঙে। যেমন এখানে দেখা যাচ্ছে ওশানোগ্রাফি 2 জুন, কন্টিনেন্টাল সেলফ অ্যান্ড স্লোপ, পরের দিন ওশেন কারেন্ট। তো এটা জাস্ট একটা বোঝানোর জন্য যে কিভাবে আপনারা এই জিনিসগুলোকে করবেন। এবার এটা আমি ইনস্টিটিউটে পড়ানোর জন্য করেছি। আপনারা কি করবেন, এইটাকেই খুব ছোট ছোট করে, আপনাদের কাছে নিশ্চয়ই পিডিএফটা আছে বা বইতে কোথাও রয়েছে এটা, তো সেখানে ছোট 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 করে এগুলো ভেঙে নেবেন এবং ডেট ওয়াইজ আপনার নিজের মতো করে, অথবা আমি যেরকম করেছি সেইভাবে একটা পুরো রুট ম্যাপ তৈরি করে নেবেন আপ টু আগস্ট পর্যন্ত সম্পূর্ণভাবে এটাকে রেডি করে ফেলতে গেলে কি কি করতে হবে সেইটা নিয়ে আমি কথা বলছি। তো ফার্স্ট অফ অল আপনি এটা ভেঙে নিলেন, ছোট ছোট টপিক, সাব টপিকে ভেঙে নিলেন। এইবার সেই টপিকগুলো আপনি পড়ছেন, ডেলি পড়ছেন। এবার বিভিন্ন জনে বিভিন্ন রকম সমস্যা আছে, বিভিন্ন জনের বিভিন্ন রকমের বাধা আছে, সেই বাধাগুলোকে অতিক্রম করে পড়াশোনা করতে হবে। তো সেইগুলো নিয়ে আমি ধাপে ধাপে আলোচনা করব। আমি শুধু এখানে মূল যেটা বলতে চাইছি যে এইটুকু সময়ের মধ্যে আপনাদের ঠিক কী কী করা উচিত আর কী কী করা উচিত নয়। এখন প্রথমেই আপনাদের ভাবতে হবে যে এত কিছু পড়ার পরে সেটা আমাদের মেমোরিতে ধরে রাখাটা কিন্তু সবথেকে বড় কাজ, সবথেকে ইম্পর্ট্যান্ট কাজ। কারণ এই সিলেবাসটা কম বেশি সবার জানা, সকলেই পড়বেন, আগামী 3 মাসে প্রচুর পরিমাণে পড়বেন, এতদিন যা করেননি এখানে সেটা করবেন। এটা খুব স্বাভাবিক বিষয়, কারণ প্রত্যেকের কাছে এটা একটা অপ্রত্যাশিত সুযোগ, সেটা প্রত্যেকে কাজে লাগাতে চেষ্টা করবেন। কিন্তু ঠিক কিভাবে, সেইটার জন্য আমি এখানে কিছু বলবো। যেমন আপনাদের যেটা সবচেয়ে বেশি করতে হবে সেটা কিছু ট্রিক্স তৈরি করতে হবে, যাতে করে আপনারা সেই ট্রিক্সের মাধ্যমে সহজে মনে রাখতে পারেন। তো এখানে আপনাদের আমি সেই মেথডগুলো বলবো যে কিভাবে আপনারা ট্রিক্সের মাধ্যমে এইগুলোকে মনে রাখতে পারবেন। তো আমি এখানে দেখুন একটা পিডিএফটা দেখা যাচ্ছে, আশা করছি দেখতে পাচ্ছেন। ন্যাশনাল পার্ক লেখাটা রয়েছে, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, ঠিক আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখুন ন্যাশনাল পার্ক, অনেকগুলো ন্যাশনাল পার্ক রয়েছে 107টার ওপরে ন্যাশনাল পার্ক রয়েছে। তো সেইগুলো আমরা কী করে মনে রাখবো, এক একটা স্টেট ওয়াইজ কোথায় কি ন্যাশনাল পার্ক এবং সেই তার কি ইম্পর্টেন্স রয়েছে, সেই ন্যাশনাল পার্কে পার্টিকুলার কি পাওয়া যায় যেটা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, এরকম ধরনের কিছু প্রশ্ন আসে। তো সেটা এখানে দেখুন আমি টোটালি ইমেজ ফরম্যাটে কনভার্ট করে নিয়েছি। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এখানে যা যা ন্যাশনাল পার্ক রয়েছে বাম দিকে লেখা রয়েছে এবং ডান দিকে প্রত্যেকটা কিন্তু ইমেজ ফরম্যাটে কনভার্ট করা আছে। স্যাডেল পিক, এখানে একটা স্যাডেলের ছবি দেওয়া রয়েছে। স্যাডেল মানে যেটা সুড়িপথ, যেখান দিয়ে যাওয়া সম্ভব, পর্বতকে পার করে যাওয়া সম্ভব। ঝাঁসির রানী, মহাত্মা গান্ধী, নর্থ বাটন, সাউথ বাটন, মিডল বাটন, মাউন্ট হ্যারিয়েট, এখানে হ্যারি পটারের একটা ছবি রয়েছে। একটা ক্যাম্প রয়েছে, বেল রয়েছে, তো ক্যাম্প বেল বে, এবং এখানে একটা গলির ছবি দেখতে পাচ্ছি, সেখান থেকে গালাথিয়া। তো এই যে ইমেজটা আমরা কি করব, এখানে এটা মনে হতে পারে যে এটা আবার কি জিনিস, অনেকের কাছে হয়তো মনে হতে পারে, কিন্তু এটা হচ্ছে সব থেকে বেস্ট মেথড কোনো টপিক খুব ভালো করে মনে রাখার জন্য, সব থেকে বেস্ট মেথড। তো আমরা কি করব, প্রত্যেকটা টপিককে
ইমেজ ফরম্যাটে যতটা কনভার্ট করা যায় কনভার্ট করে নেব, সেটা আমাদের মেমোরিতে সব থেকে বেশি স্ট্রাইক করবে। এই ছবিটাই কিন্তু পরীক্ষার সময় আপনাকে বাঁচাবে। এই ছবিটা এখানে প্রত্যেকটা স্টেট ওয়াইজ কোন ন্যাশনাল পার্ক আছে আর কোন স্টেটে সেই ন্যাশনাল পার্কটা রয়েছে সেটা ছবি ইমেজ ফরম্যাটে কিন্তু যতটা সম্ভব এখানে করা রয়েছে। তো এটা একটা মেথড যে কিভাবে আমরা এগুলোকে মনে রাখতে পারি, অনেক হাস্যকর পদ্ধতিতে মনে রাখতে পারি কোনো বিষয়, কিছু ছড়া বানিয়ে মনে রাখতে পারি, কিছু ইমেজ ফরম্যাটে পারি, কিছু চার্ট বানিয়ে মনে রাখতে পারি। এরকমভাবে আমাদের মেমোরিটাকে কিন্তু এই 3 মাসের মধ্যে এমন একটা উচ্চতায় নিয়ে যেতে হবে যাতে করে আমাদের এত পরিশ্রমের এত কিছু সেটা যেন ফাইনালি আমরা এক্সামের খাতায় তার প্রতিফলনটা দেখাতে পারি। না হলে এই পরিশ্রমটা কিন্তু বৃথা হয়ে যাবে, সেইটা যেন না হয়। তার জন্য যা যা করা দরকার সেইগুলো করব। তাহলে এটা একটা মেথড যে এইভাবে আমরা জিনিসগুলোকে মনে রাখব। ইমেজ ফরম্যাট যতগুলো, এখানে আমি জাস্ট ন্যাশনাল পার্কটা করেছি, এটা অনেক ন্যাশনাল পার্ক রয়েছে, সেটা মনে রাখাটা সহজ নয় বলেই এভাবে এটা করা হয়েছে। আর কি করা যেতে পারে? কিছু যেমন ধরা যাক আমাদের যে খনিজ উত্তোলন ক্ষেত্রগুলো রয়েছে, সেই ক্ষেত্রগুলো কোথায় কোনটা সেটা কিন্তু আমরা চট করে মনে রাখতে পারি না। তো সেটা কি করে মনে রাখব? কিছু ছড়া বানিয়ে নিতে হবে ছোট ছোট করে। যেমন আমি এর আগে যখন ওই খনিজ সম্পদ লৌহ আকরিকগুলো সেটা কিভাবে করলাম, উড়িষ্যা হচ্ছে সবথেকে বেশি লৌহ আকরিক উত্তোলন সেখানে করা হয়, প্রথম স্থান অধিকার করেছে। কোথায় কোথায় রয়েছে উড়িষ্যার সেন্টারগুলো? কোনো একটা পার্টিকুলার, এখানে কীরকম প্রশ্ন হতে পারে, কোনো একটা পার্টিকুলার জায়গা সেটা দিয়ে বলা হতে পারে যে এটা কোন রাজ্যে রয়েছে বা এই ক্ষেত্রটা কোথায়। তো সেটা শর্টকাটে মনে রাখার জন্য গুরুমহিষানী, সোলাইপাত, বাদাম পাহাড়, বাঁশপানি, কিরিবুরু, বোনাই, সম্বলপুর, এতগুলো সংখ্যা এটা কি করে মনে রাখবো? তো আমি এটা শর্টকাট করে নিলাম, গরু, বুরু, বাদাম, বাসি, বোনা, সম্ব, সোলাই, পুট। গরু, বুরু, বাদাম, বাঁশি। তো এই একটা ছন্দে যখন এটা আসবে তখন গুরুমহিষানী, বাদাম পাহাড়, বোনাই, সোলাইপাত, কোরাপুট এগুলো কিন্তু একসাথে মনে পড়ে যাবে। আবার কর্ণাটক একটা বড় উত্তোলন ক্ষেত্র, বাবাবুদান, সান্দুর, হাসপেট, কুদ্রেমুখ এইগুলো। এটা কীভাবে মনে রাখবো? বিজাপুরের দুর্গধারে হাঁসের বাবা ডিম পাড়ে, কর্ণাটকের কুদ্রেমুখ, কুমার স্বামীর যত সুখ। তো একটা হাস্যকর জিনিস, বিজাপুরের দুর্গধারে হাঁসের বাবা ডিম পাড়ে। তো এখান থেকে কি এলো? বাবাবুদান, হসপেট, সান্দুর, হসপেট। তো এই যে হাঁস থেকে হসপেট, দুর্গ, কুদ্রেমুখ, কুমারস্বামী, এতগুলো এখান থেকে আমরা এক্সট্র্যাক্ট করে নিতে পারছি। ছত্তিশগড় যদিও দ্বিতীয় স্থানে রয়েছে, দাল্লি রাজহারা, রাওঘাট। তো এটাকে রাওঘাট বলো, দিল্লি চলো, এরকমভাবে আমরা শর্টকাট করে নিলাম। তাহলে রাওঘাট আর দাল্লি রাজহারা এটা যে ছত্তিশগড়ে রয়েছে সেটা আমাদের মনে থাকবে। গোয়া, শিরিগাঁও, সাতারি, পিরনা, এরকম কিছু নাম আছে। তো সেটাকে কনভার্ট করে 12 পিঁড়ি 7 সিঁড়ি গোয়া যাওয়ার রেলগাড়ি, সেখান থেকে কিন্তু এক্সট্র্যাক্ট হয়ে যাবে। তাহলে আমি বলতে চাইছি যতটা সম্ভব আপনারা যারা ওই আমাদের ভলক্যানিজমের যে অধ্যায়টা সেটা যারা ক্লাস করেছেন সেখানেও আমি যতটাভাবে মনে রাখা সম্ভব সেগুলো কিন্তু আপনাদের বলেছিলাম যে এইভাবে করা রয়েছে। তো আপনারা এটা মনে রাখবেন। যেমন নুয়ারদেন্তি কোন মাউন্টেন থেকে আসে বা সেটা কোথায় রয়েছে সেটা কি করে মনে রাখবেন? তো সেটা বলেছিলাম যে পিলিপিলি কোথায় ছিলাম মার্টিনিক দ্বীপে, জ্বলন্ত শিলাচূর্ণ গড়িয়ে পড়ে নুয়ারদেন্তি রূপে। তাহলে এখান থেকে আমরা কিন্তু নুয়ারদেন্তিটা পেয়ে যাচ্ছি। কোথা থেকে আছে না মার্টিনিক দ্বীপে রয়েছে এটা, এবং পিলি ধরনের অগ্নুৎপাত থেকে এটা দেখা যায়। তাহলে এইভাবে যতটা সম্ভব
যতটা সম্ভব আমি কিন্তু এটা আপনাদের করে দেব, আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে কিছু ছোট 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 এমনভাবে করা যাতে করে খুব সহজে এটাকে মনে রাখা সম্ভব হয়। তো এটা কিন্তু মেমোরির কথা কিন্তু একটু ভাববেন যে হ্যাঁ আমাকে মেমোরিটা কিন্তু সবসময় শার্প রাখতে হবে, এটা হবেই। এবং এর মধ্যে আরও অনেকগুলো মেথড আছে। প্রথমত ম্যাপের কথা বললাম, ডায়াগ্রামের কথা, ছবির কথা বললাম, ইমেজ ফরম্যাটের কথা বললাম। দ্বিতীয়ত এরকম ছড়া তৈরি করে মনে রাখতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে চার্টের মাধ্যমে মনে রাখতে হবে, চার্ট তৈরি করে। বিভিন্ন রকমের চার্ট হয়, তো আপনারা সেটা তৈরি করবেন। বিভিন্ন ভৌগোলিক কী বলেছেন সেটা একটা চার্টের মাধ্যমে আমরা করে নিলাম, খুব শর্টকাটে সেটা মনে রাখার সম্ভব হবে আমাদের পক্ষে। আবার কিছু জিনিস একত্রিত করা, পরপর পরপর পাশাপাশি একত্রিত করে চোখের সামনে বারবার দেখা, ম্যাপ স্টাডি করা, ম্যাপটাও চোখের সামনে যদি রাখি আমরা, সেটা কিন্তু খুব কাজের। এবং আমি বলে দিচ্ছি ম্যাপ বেসড কোয়েশ্চেন কিন্তু আপনারা দেখতে পারবেন, ম্যাপ বেসড কোয়েশ্চেন। ধরুন হায়দ্রাবাদ থেকে দিল্লি পৌঁছালে আমরা কতগুলো রাজ্যকে অতিক্রম করে যাব, এরকম ধরনের প্রশ্ন কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব ভালো করে রাজনৈতিক হোক, প্রাকৃতিক হোক, যত রকমের ম্যাপ আছে সেটা কিন্তু আমাদের স্টাডি করতে হবে। এবং এটা কিভাবে করবেন, এই যে পার ডে আমি এখানে জাস্ট এটা দেখাচ্ছি যে একটা রুটিন আপনার থাকলো, প্রপার রুটিন এবং প্রপার টার্গেট একটা থাকলো। আমি এখানে ছোটো একটা টার্গেট রেখেছি। এত ছোট টার্গেট নিজের পড়ার সময় আরেকটু বড় রাখতেই হবে। ধরুন এখানে কন্টিনেন্টাল সেলফ অ্যান্ড স্লোপ, যেটা আমি আগে রুটিনে দিয়েছিলাম, জুন মাসে এটা করানো হবে। এবং আমি সেপ্টেম্বরেরও কিন্তু একটা শিডিউল করেছিলাম, যেহেতু সেপ্টেম্বরের পরীক্ষা হচ্ছে, এই শিডিউলটা টোটালি শিফট হয়ে যাচ্ছে জুন মাস থেকে, জুন জুলাই আগস্ট এই 3 মাসে। তাহলে আমি কি করব, এখানে ইন্ডিয়ান জিওগ্রাফি আর কার্টোগ্রাফি করানোর কথা ছিল, তাহলে রিলিফ ফিচার্স অফ ইন্ডিয়া, ভারতের ভূপ্রকৃতি, সেটা কি হবে, সেটা কিন্তু এখানে জুনে আমি 2 জুন আমি শিফট করে দিলাম। তাহলে কন্টিনেন্টাল স্লোপ এটার সাথে আমরা ভারতের ভূপ্রকৃতিটা অ্যাড করে নিলাম। এবার আমরা জানি ভারতের ভূপ্রকৃতি কিন্তু যথেষ্ট বড় একটা অধ্যায়, তার মধ্যে অনেক কিছু আছে, হিমালয় পর্বতমালা থেকে শুরু করে প্রত্যেকটা ভূপ্রকৃতির নানান রকমের নানা রকমের টার্মিনোলজি, নানা রকমের ইনফরমেশন সেখানে রয়েছে। তাহলে সেটা আমরা কি করব, আমরা যেখান থেকে যা পাচ্ছি আমাদের সামনে, আমরা কিন্তু একটা সোর্স থেকে শুধু পড়বো না, আমরা শুধু নোটস পড়বো না, শুধু এমসিকিউ পড়বো না, কোনো একটা টেক্সট পড়বো না, আমরা 3-4টে একসাথে নেব। এটা দরকার আছে, এটা করতে হবে। কিন্তু সেটা নিয়ে কি করব, আমরা নিজের একটা খাতা, নিজস্ব একটা খাতা থাকবে, নিজস্ব একটা নোটস থাকবে, সেখানে আমরা সেটা তুলে রাখবো। এটা কিন্তু প্রত্যেকে করবেন, আমি প্রথম থেকে বলে আসছি। যারা আগে থেকে পড়ছেন, যারা এখন আছেন, তাদেরও বলছি আপনারা কিন্তু নিজের নোট বানাবেন এবং সেটা একটা অর্গানাইজড ওয়েতে বানাবেন, যাতে করে পরে আপনার একটা সেকশন থাকে যে এটা জিওটেকটনিকের পোর্শন, সেখানে জিওটেকটনিকের যাবতীয় তথ্য আছে। চ্যাপ্টার ওয়াইজ করতে পারলে সেটা আরও ভালো হয়। আইসোস্ট্যাসির এই তথ্যগুলো আমি এখানে রেখেছি, আমি সমস্ত জায়গা থেকে এখন যা পাচ্ছি সেটা, এবং ভবিষ্যতে যেটা যা কালেক্ট করতে পারবো সেটা আমি এক জায়গায় করে রাখবো। পরীক্ষার 1 সপ্তাহ আগে দেখবেন এটা সবথেকে বেশি কাজে লাগবে, আপনার সবথেকে বেশি কাজে লাগবে। এবং আপনার কোনো কিছু হারিয়ে যাবে না। এখানে হাজার হাজার ইনফরমেশান আপনি পাচ্ছেন, নানা রকম সোর্স থেকে পাচ্ছেন, কোনোটাই হারাবে না যদি একটা জায়গাতে সেটা, হ্যাঁ একটু হয়তো সময় লাগবে, যে একটু লিখতে সময় লাগছে, কিন্তু সেটাই দেখবেন আলটিমেটলি সেটা থেকে যাবে এবং আমাদের মেমোরিতে থাকবে। তাহলে এটা অতি আবশ্যিক। আর একটা বিষয় অতি আবশ্যিক রয়েছে, সেটা হচ্ছে প্রতিদিন রিভিশনের জন্য একটা রাখা। আপনি সকাল থেকে রাত্রি পর্যন্ত পড়ছেন বা শুধুমাত্র 2-3 ঘন্টা পড়তে পাচ্ছেন, যতটুকুই পারুন, শেষে অ্যাটলিস্ট যতটা সময় পাচ্ছেন তার অন্তত 20% টাইম, 20% এই কারণে বলছি কারণ প্রত্যেকের আলাদা আলাদা সময়, আমি ঘন্টা 3 মিনিট ধরে বলতে পারি না, 20% অ্যাটলিস্ট টাইম শুধুমাত্র রিভিশনের জন্য রাখবেন। রিভিশন এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। এত কিছু পড়বেন, এত ইনফরমেশান, এত কিছু, সেটা মাথার মধ্যে রাখার একটাই মেথড, সেটা হচ্ছে রিভিশন, বারবার পড়া, এবং সেটা পার ডে করতে হবে। প্রতিদিন আপনি যদি 2 ঘন্টাই সময় পান, শেষের অন্তত 20-25 মিনিট আপনি যা পড়েছেন আগের 1.5 ঘন্টাতে, সেইটুকু রিভিশন করবেন। এটা দরকার, সবচেয়ে বেশি দরকার, প্রতিদিন এটা করবেন। আর সপ্তাহ শেষে 2 দিন অন্তত রাখবেন সারা সপ্তাহে যা যা পড়েছেন সেটা রিভিশনের জন্য। এবং শুধু পরের সপ্তাহে কি হবে, পরের সপ্তাহে কিন্তু ভারটা আরেকটু বেশি হবে, কারণ আগের 2 সপ্তাহ সব কিছু আপনাকে রিভিশন করতে হবে। পার ডে রিভিশন করছেন, পার উইক রিভিশন করছেন, এবং মাসের শেষে 2-3 দিন অ্যাটলিস্ট রাখবেন শুধু রিভিশন করার জন্য। এবং এখানেই
আপনার ওই যে খাতাটা আপনি বানিয়ে রেখেছিলেন সেই খাতাটা আপনাকে হেল্প করবে, আপনি ওইখান থেকে প্রপার সেই ইনফরমেশানগুলো কিন্তু পুনরুদ্ধার করতে পারবেন। এবং এটা ব্যাপক ইফেক্টিভ একটা মেথড মনে রাখার জন্য, কোনো কিছু হারিয়ে যাবে না। অনেক সময় গুগলের সাহায্য নিতে হয় আমাদের, অনেক ইনফরমেশান আপডেটের কারণে সেগুলো নিতে হয়, আরও নানা রকমের তথ্য সেগুলো আমরা সংগ্রহ করি। তো সেটা একটা জায়গাতে করে রাখবেন প্লিজ, না হলে কিন্তু সেইটা আপনি যে সময়টা নষ্ট করেছেন, মানে আপনি যে সময়টা পড়েছেন সেটা আপনার টোটালি নষ্ট হয়ে যাবে, ওয়েস্টেজ হয়ে যাবে, থাকবে না। এটা কিন্তু বারবার বলছি, এটা করবেন। আর এর সাথে মক টেস্ট অবশ্যই দেবেন, কারণ শুধু পড়লে হয় না, আলটিমেট পরীক্ষার খাতায় যেটা করতে হবে সেটাই আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে। শুধু পড়লে কখনোই সেটা পুনরুদ্ধার করতে পারবেন না, বা আপনার পড়ার সাথে লজিক্যালি অনেক কিছু ক্যালকুলেশন করে আপনাকে এমসিকিউ এর আনসার বার করতে হবে। সবকটা আপনার জানা 100% জানা আসবে না, 100% জানা আসবে না। আপনাকে পরীক্ষার হলে বসে কিছু ক্যালকুলেশন করতে হবে, সেই প্র্যাকটিসটা এখন থেকে রাখতে হবে, সেই অভ্যাসটা এখন থেকে রাখতে হবে। না হলে কিন্তু আপনি অর্ধেকটা প্রিপারেশান নিলেন। তো আবশ্যিকভাবে বলছি, প্রত্যেককে বলছি, মক টেস্ট কিন্তু দেবেন। মক টেস্টটা মাস্ট ডেলি, প্রত্যেক দিন মক টেস্ট, প্রত্যেক দিন একটা সময় রাখবেন। পড়ার সময় কমে যাক, যদি আপনার হাতে সময় কম থাকে, পড়ার সময় কমে যাক, কিন্তু মক টেস্ট দেবেন। হাজারো বেনিফিট আছে, সেটা দিলে তবে বুঝতে পারবেন। আপনার এক তো প্রশ্ন, সেখান থেকে প্রশ্নোত্তর অনেক তৈরি হবে, আপনার সমস্যাগুলো বের করতে পারবেন নানা রকমের, সেটাকে অ্যানালিসিস করবেন কোথায় গিয়ে সমস্যা হচ্ছে, সেটা যেন পরীক্ষার খাতায় গিয়ে না হয়। নয়তো সারা বছরের এত কিছু পড়া, এত সমস্ত কিছু, সেটা ওই 1 ঘন্টার মধ্যে আপনি কিন্তু 1 ঘন্টার মধ্যে পুরোটা 100% অ্যাকিউরেসি আপনার থাকবে না। তাহলে এটাও করতে হচ্ছে। আর আপনাদের ডিসকাশনের কথা আগে বলেছি, ডিসকাশনটা কিন্তু মাস্ট। আপনারা ভাবছেন হয়তো যে আর তো 3 মাস সময় আছে, কোথায় কি করব কিছু খুঁজে পাচ্ছি না, এর মধ্যে ডিসকাশন করে সময় কেন নষ্ট করব। এটা কিন্তু বিরাট বড় ভুল ধারণা। আপনারা 2 জন 3 জন 5 জন 10 জন যতজন আছেন একত্রিত হন, কোশ্চেন আনসার করুন, এগিয়ে যান, কোশ্চেন আনসার প্রত্যেকে করুন। এর থেকে ভালো মেথড পড়াশোনার আর হয় না। দরকার হলে ছোট ছোট গ্রুপ করে নিন, যে আমার এই টাইমে হচ্ছে, আমি অন্য টাইমে পারবো না, ছোট 2-3 জনের একটা গ্রুপ করে নিন, নিজেরা ডিসকাশন করুন। এটা অনেকটা সময় আপনাকে সাশ্রয় করে দেবে। তাহলে এটা আরেকটা বিষয়। আর কিছু বাহ্যিক বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে মেন্টালি পিছিয়ে দেয়, মানসিকভাবে আমাদের পিছিয়ে দেয়। সেই জিনিসগুলো যেন কখনোই আমাদের মস্তিষ্কে চড়াও না হতে পারে, অলরেডি হয়ে গেছে সেগুলো। প্রথম কথা হচ্ছে, এক্সপিরিয়েন্সে এত নাম্বার দেয়া হচ্ছে, ডেমোতে এত দেয়া হচ্ছে, তাহলে আমি কি চারিদিকে তো আবার সেই গণ্ডগোল হবে, আমি কি আমার জায়গাটা পাবো, এরকম ভাবার থেকে আপনি পরীক্ষা দিতে যাবেন না যদি এই সমস্ত মাথায় ঘোরে। কারণ এইগুলো কি হয়, কারা এই সমস্ত ভাবে, বা এইগুলো কি হয়, যারা দেখবেন পড়াশোনাটা শুরু এখনও করতে পারেননি সেইভাবে, যেটা নিজের ইচ্ছা আছে যে আমি এতটাইভাবে করব, নিজে শুরু করতে পারেননি, শুরু করার আগে একটু ঘাবড়ে যাচ্ছেন, হ্যাঁ আমি এই পা ফেলবো কি ফেলবো না, করবো কি করবো না, এই করতে করতে 1 মাস 2 মাস অলরেডি চলে যাবে। আবার দেখবেন 2-4টে কেস হয়েছে, আরে কেস হয়েছে তো আবার কি পরীক্ষা হবে, এই ভাবতে আর একটা মাস চলে যাবে। এগুলো ব্যাপকভাবে নেগেটিভিটি ছড়ায়। আপনারা যারা পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টারের জন্য পড়তে এসেছিলেন, আমি জানি না আপনাদের কতটা মনে আছে, যারা ছিলেন আমি বলে দিয়েছিলাম আপনারা কিন্তু প্রশ্নটা নিজেকে করবেন, আমি প্রস্তুত কিনা, আমি কি প্রিপেয়ার্ড, এই প্রশ্নটা আগে নিজেকে করবেন। পরীক্ষা যে কোনো সময় হতে পারে, এটা আমি বলেছিলাম। তো যারা সেই মানসিক প্রস্তুতিটা রাখতে চান, পরীক্ষা যে সময় হোক, যেমনই হোক, আমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে। আজকে হোক, 2 বছর পরে হোক, আমি আমার জায়গায় প্রিপেয়ার্ড থাকব। কারণ পরীক্ষা হলেই আমাকে কিন্তু আমার সেরাটা দিতে হবে। আমার সেরাটা আমি কখন দিতে পারবো? যখন আমার মাথায় হাবিজাবি থাকবে না, আমি যখন আমার প্রিপারেশনটা শূন্য মস্তিষ্কে, শান্ত মস্তিষ্কে করতে পারছি।
এবং এটা আপনারা বারবার বলছি, মনে রাখবেন, এটা বিরাট বড় একটা মাইন্ড গেম, নিজেকে শান্ত রাখা, বিরাট বড় একটা মাইন্ড গেম। যত রকমই খারাপ পরিস্থিতি থাকুক না কেন, নানান ব্যক্তির নানা রকমের সমস্যা আছে, অনেকে সময় দিতে পারছেন না, অনেকে নানা রকমের অশান্তি, মানসিক অশান্তির মধ্যে আছেন, অনেকের অনেক রকমের বাধা আছে, সবটা সরিয়ে রেখে শুধুমাত্র একটা স্বপ্নকে বাঁচিয়ে রাখা, যে আগামী কয়েক মাস পরে আমি স্কুলে চাকরি করতে যাচ্ছি, এই স্বপ্নটাকে বাঁচিয়ে রাখা, এটা সবচেয়ে বেশি দরকারি। যারা এই স্বপ্নটা দেখেছেন আগে এতদিন ধরে, তারা কিন্তু একটা মিনিট পার করতে দেবেন না, একটা ঘন্টা হিসাব করবেন। টেনশন নিয়ে নয়, টেনশন নিয়ে নয় যে আরে বাবা আমি তো 2 ঘন্টা চলে গেল, আমার তো কিছু পড়া হলো না, আমি তো এগোতে পারলাম না। নো অ্যাংজাইটি, নো টেনশন। অ্যাংজাইটি টেনশন সরিয়ে রাখবেন। আপনি ফলাফল নিয়ে ভাববেন না, আপনি আপনার কাজটা নিয়ে ভাববেন। ফলাফল নিয়ে ভেবেছেন কি মরেছেন, টেনশানে পাগল হয়ে যাবেন যদি অতিরিক্ত ফলাফল নিয়ে ভাবতে, আমি কি পাবো, আমি কি পাবো না, আমার কি হবে, আমার কি হবে না। না, একটা প্রশ্ন নিজেকে করবেন, আমি কি আমার 100% দিচ্ছি? যদি আমার প্রিপারেশানে ঘাটতি কোথাও কি আছে, সেটা খুঁজে বার করুন, তার উপর কাজ করুন। আপনাকে ফলের কথা ভাবতে হবে না। কেন ভাববেন? কিছুই ভাবতে হবে না আপনাকে। আপনি একটা শিডিউল করে নিয়েছেন, আপনার একটা প্রপার স্ট্র্যাটেজি রয়েছে, প্রপার একটা রুটিন রয়েছে। রুটিনের কথায় আসছি, প্রপার একটা রুটিন রয়েছে, আপনাকে আর কিচ্ছু ভাবতে হবে না। আপনার ওয়ে আউট তৈরি, আপনার রাস্তাটা তৈরি, শুধু সেই রাস্তায় হাঁটবেন, আর কিচ্ছু ভাববেন না। মজা করে হাঁটবেন, আনন্দ করে হাঁটবেন। আমি শিখে যাচ্ছি, আমি জেনে যাচ্ছি। আমি গতকাল 10টা এমসিকিউ জানতাম, 10টা ইনফরমেশান জানতাম, 10টা বিষয় সম্পর্কে ধারণা ছিল, আজকে আমার 100টা বিষয় সম্পর্কে ধারণা হয়ে গেছে, আমি এগিয়ে গেছি। এই 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 ছোটো ছোটো স্যাটিসফ্যাকশানগুলো যেন থাকে, না হলে কিন্তু টেনশানে পাগল হয়ে যাবেন, সেটা কাম্য নয়। যারা অতিরিক্ত ভাববেন আমার কি হবে, আমার কি হবে, আমি কি পাবো, এতদিন পরে আর তো সুযোগ আসবে না, আর কি হবে, এই ভেবেছেন কি হয়ে গেল। আপনাকে নিজের ভেতরের কথা ভাবতে হবে। আমি কতটা পারছি দিতে, আমি কতটা এগোতে পারছি, আজকের টার্গেটটা কি ফুলফিল হয়েছে, যদি না হয়ে থাকে কেন হয়নি, যদি আমি পড়ে মনে রাখতে পারছি না কেন পাচ্ছি না, মনে রাখার জন্য আর কি মেথড হতে পারে, আমার মেমোরিটা একটু কম ছোট থেকেই, আমি আর কি মেথড অ্যাপ্লাই করতে পারি মনে রাখার জন্য। পরীক্ষা আমাকে ভালো দিতেই হবে, হবে না বললে হবে না, রাস্তা বের করতে হবে, রাস্তা খুঁজে বার করতে হবে। হবে না বলে হবে না বলে কিছু নেই, রাস্তাটা খুঁজে বার করতে হবে। রাস্তাটা আমাদের কাছে থাকে না, আমরা অনেক সময় জানতে পারি না, আমাদের কাছে ইনফরমেশনের ঘাটতি থাকে, আমরা নিজেরা ভাবনা চিন্তা করে বিষয়গুলোকে পাকিয়ে ফেলি। সুতরাং মাইন্ডটাকে 100% ফ্রেশ রাখবেন প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্তে। এবং আবারও বলছি, হাজারো নেগেটিভিটি আসবে, প্রতিটা মুহূর্তে মনে হবে আমার দ্বারা হবে না, কিন্তু আপনি এগিয়ে যাবেন। টেনশন রাখবেন না। যিনি এই মাইন্ড গেমটাতে জিততে পারবেন, কারণ এখানে হাজার হাজার যোগ্য প্রার্থী আছেন, হাজার হাজার, আজকের নয়। আপনি নিজেকে অনেক পড়ুয়া ভাবেন, আপনার সব জানা আছে, এরকম ধরনের সংখ্যক মানুষ 50,000 1 লাখ রয়েছে আপনার সাবজেক্টে। তাহলে জিতবে কি? যে মাইন্ড গেমটা জানে, কিভাবে খেলতে হয় জানে, সে জিতবে। যে রোজ নেট প্র্যাকটিস করছে সে মাঠে গিয়ে ভালো করবে। এখানে নেট প্র্যাকটিস মানে মক টেস্ট দেওয়া, রেগুলারিটি মেনটেন করা। 1000 বই পড়ে নিন, 1000 এমসিকিউ করে নিন, আপনার কাজটা এমসিকিউ মক টেস্ট দেওয়া প্র্যাকটিস না করলে আপনি পারবেন না, পরীক্ষাকে গিয়ে পারবেন না বলে দিলাম। এবং কিভাবে পরীক্ষার খাতায় কাম অ্যান্ড কুল থাকতে হয়, মাথাটাকে ঠান্ডা রাখতে হয়, এটা হচ্ছে এই পরীক্ষার সবথেকে বড় স্কিল। এমসিকিউ পরীক্ষার সবথেকে বড় স্কিল হচ্ছে এটা। এই কথাগুলো মিলিয়ে নেবেন। আমি বহুদিনের বহু অভিজ্ঞতা, বহুজনকে দেখার পরে, বলার পরে আপনাদের এইগুলো বলছি। আপনারা কিন্তু যা যা আমি বলছি আজকে, সেগুলো অক্ষরে অক্ষরে করুন। আমি আরও কিছু বলবো, সেটা হচ্ছে রুটিন। একটা আপনার রুট ম্যাপ তৈরি হয়ে গেল, সিলেবাসটা আমি এইভাবে শেষ করব। এবার
প্রপার একটা রুটিন থাকবে আপনার। রুটিন মানে আজকে কি করব এইটুকু নয়, রুটিন মানে আপনি প্রতিটা মিনিটে কি করবেন তার পরিকল্পনা। এটা মধ্যে শুধু পড়ার সময় আসে না, এটার মধ্যে আসে আপনি কখন ঘুম থেকে উঠছেন, আপনার ফ্রেশ হতে কতটা সময় লাগছে, তারপরে আপনি খাওয়া দাওয়া করছেন, বাড়ির কাজ করছেন, বাইরের কাজ করছেন, সেই সমস্ত জিনিস কতটা সময় আপনার লাগছে, সেটা হচ্ছে একটা প্রপার রুটিন সেটা। আর যদি আপনি ফ্রেশার হন তাহলেও আপনার সবকটা স্লটকে ডিভিশন করে নিতে হবে, ফার্স্ট স্লট, সেকেন্ড স্লট, থার্ড স্লট, ফোর্থ স্লট, মাঝে ছোট 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 ব্রেক। যারা কাজ করছেন বা যারা বিভিন্ন ফ্যামিলির মধ্যে ইনভলভ হয়ে গেছেন, প্রত্যেকের জন্য কিন্তু এই প্রপার টাইমিংটা থাকবে। কেন আমি এগুলো বলছি? কারণ দেখবেন হয়তো আপনি বাইরে কাজ করেন, কোনো একটা অফিসে কাজ করেন বা যে কোনো জায়গাতে কাজ করেন, সেখানে হয়তো 5 মিনিট আপনি ব্রেক পাচ্ছেন, বা আপনার কাজটা এমন যেখানে আপনি কানে ইয়ারফোন দিয়ে শুনতে পারেন, সেই সুযোগ আপনার আছে। আপনি কি করলেন? আপনি সেখানে সেই সময়টুকুকে কাজে লাগিয়ে দিলেন। কিভাবে? শুনে শুনে। অথবা 5 মিনিট আপনি সময় পেয়েছেন, আপনার শোনা সম্ভব নয়, 5 মিনিটে আপনি কি করবেন? 5 মিনিটে আপনি ছোট্ট করে যেটা আপনার চার্ট করা ছিল, সেই চার্টটা আপনার খাতা থেকে বের করে একবার চোখ বুলিয়ে নিলেন 5 মিনিটে। এই যে ছোট ছোট বিন্দু 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 পড়া, এইগুলো জমা হয়ে কিন্তু একটা বড় সিন্ধুতে পরিণত হবে। এটা মিলিয়ে নেবেন। সময় নেই এই অজুহাতটা নিজেকেও দেবেন না, বাইরের কাউকেও দেবেন না। সময় আছে, আপনাকে বের করে নিতে হবে। এবং এর জন্যই প্রপার প্ল্যানিংটা চাই, যে আজকে আমার এই রুটিন, আমি কোন স্লটে কোথায় কখন কি করব সেটা আমার প্রি প্ল্যান্ড রয়েছে, তবে আপনি পারবেন। প্ল্যানিং ছাড়া এগুলো হয় না। হঠাৎ হঠাৎ মনে হলো এটা পড়লাম, ওটা পড়লাম, সেটা পড়লাম, দ্যাট ইজ নট দ্য প্রপার ওয়ে। হয় না এরকমভাবে। আর যদি আপনি ফ্রেশার হন তাহলে সাবধান। যারা কাজের মধ্যে আছেন তারা জানেন কখন তার কাজটা পড়ে ফাঁকা হবে, তখন তিনি কিন্তু সেই টাইমে তার প্রপার টাইমে তিনি করে নিতে পারবেন। আর যদি আপনি ফ্রেশার হন, আপনার হাতে যদি অগাধ সময় থাকে, তাহলে কিন্তু সাবধান। কারণ এইখানে আপনি আচ্ছা ঠিক আছে, আমি তো সারাদিন পড়বো, আজকে 8 ঘন্টা 10 ঘন্টা পড়ে নেব, আজকে জিওটেকটনিক এই কভার করে দেবো, ওই করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। এইখানেই হচ্ছে সমস্যা। এইখানে একটা হোল তৈরি হয়, একটা খাত তৈরি হয়, নিজের তৈরি খাতে নিজে পড়ে যেতে হয়। এখানে প্রপার প্ল্যানিং দরকার। আমি আগামী 1 ঘন্টা, ফার্স্ট 1 ঘন্টাতে কী করব, বা 1 ঘন্টা 2 ঘন্টা স্লট, এক একটা স্লটে ডিভাইড করে নেওয়া। সেই সময়ের মধ্যে কি করব, কোন কোন মাইক্রো টপিক পড়ব, সেটাকে ডিভিশন করে নেওয়া। এবং এর মধ্যে নানা রকম ভ্যারাইটিস রাখা। শুধু আমি টপিকটা পড়ছি না, শুধু টেক্সট থেকে পড়ছি না, আমি এমসিকিউ প্র্যাকটিস করছি, আমি কোয়েশ্চেন আনসার সলভ করছি, আমি একটু ম্যাপ স্টাডি করে নিচ্ছি, আমি এর মধ্যে একটু চার্ট দেখে পড়ে নিচ্ছি, কে কোন ভৌগোলিক কী বলেছেন সেটা দেখে নিচ্ছি। এইরকমভাবে ছোট 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 মাইক্রো টপিক আমি কী কী পড়ব, সেটা কিন্তু আমাকে এইখানে রুটিনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। হয়তো একটু ছোট করে রিভিশন করে নিলাম, এরকম নয় যে পড়ার শেষে আমি রাত্রিবেলা রিভিশন করতে বসবো। আমি বলছি না, হতেও পারে আপনার সেটা সুবিধা, সেটা করতে পারেন, কিন্তু মাঝখানে আপনার মনে হলো গতকালের যা যা পড়েছি একটু রিভিশন করে নেব থার্ড স্লটে, আপনি রিভিশন করে নিলেন। এইটা হচ্ছে স্মার্ট ওয়ে পড়ার, এটা স্মার্ট ওয়ে। তো এইভাবে পড়বেন। আর এটা করতে গিয়ে যা যা সমস্যার সম্মুখীন হবেন সেটা আমাকে কিন্তু সরাসরি জানাবেন, যে স্যার আমার এই এই সমস্যা আছে, আমি পারছি না এটা করতে, এটা কিভাবে করব। পড়াশোনার অনেক মেথড হয়, সেই মেথডগুলো সেগুলো জানা দরকার। শুধু বই খুলে বসলে হয় না, কারণ বলছি প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা ইম্পর্টেন্ট। আপনাকে ঝড়ের গতিতে এগিয়ে যেতে হবে, তা না হলে কিন্তু আপনি পারবেন না পুরোটা কভার করে একটা পুরো রিভিশন দেয়া। শেষ 2 সপ্তাহ রিভিশন দিতে হবে, শুধু রিভিশন দিতে হবে, প্রচুর পরিমাণে রিভিশন দিতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। শেষ 1 সপ্তাহ আর কোনো মক টেস্ট নয়, তার আগের 1 সপ্তাহ প্রচুর মক টেস্ট, ফুল লেন্থ, একদম 60 নম্বরের টোটাল ফুল লেন্থ মক টেস্ট। এবং তখন মজা করে পড়তে হবে। এখন একটু বেশি বেশি করে চাপটা নিন, শেষ দিকে চাপ নিতে যাবেন না।
এখন সমস্যা কি হয়, আমাদের দীর্ঘদিনের তো এত পড়ার অভ্যাস নেই, এত কিছু নেই, ধাপে 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 উঠতে উঠতে আপনার এখন মনে হচ্ছে এখন এখন যারা 8 ঘন্টা পড়বো টার্গেট রাখছেন তারা 8 ঘন্টা পড়তেই পারবেন না, 3-4 ঘন্টা এমনি চলে যাবে। তো এই জিনিসগুলো যেন না হয়, মেন্টালি অনেকটা এগিয়ে যাবেন। আর সারা দিনের শুরুতে আপনি যে রুটিনটা ডিটেল রুটিন বানিয়েছেন, এই যে বললাম ঘন্টা মিনিটের রুটিন, এটা হচ্ছে প্রপার রুটিন। সেই যে রুটিন বানিয়েছেন সেটা রুটম্যাপটা চোখে কল্পনায় ভেবে নেবেন যে আমি সারাদিন এই এই ঘটনাগুলো ঘটাচ্ছি, এই এইগুলো করছি, কল্পনা করে নেবেন চোখে, দেখবেন আপনি সেগুলো করতে পারবেন। কল্পনা না করলে করতে পারবেন না। এটা হচ্ছে প্রপার ওয়ে পড়াশোনার, এটা হচ্ছে প্রপার ওয়ে প্র্যাকটিসের। আর যখন আপনি ঘুমাতে যাবেন, সারা দিনের এত কিছুর পরে আপনার মস্তিষ্কে এটা নিয়ে যেন আর কোনো রকম দুশ্চিন্তা, দুর্ভাবনা, দুঃস্বপ্ন না থাকে, শান্ত মনে ঘুমিয়ে যাবেন। এইটা হচ্ছে সবথেকে কুল মেথড। এটা করা সহজ নয়, কিন্তু এটা করাই সবথেকে সহজ। আপনার যদি পরিকল্পনা না থাকে কি করব সারাদিনে, কখন কি করব, তাহলে আপনি কিন্তু কিছুই করতে পারবেন না সারাদিন। রুটিন মাস্ট মাস্ট মাস্ট। যিনি 2 ঘন্টা পড়তে পারবেন তারও রুটিন দরকার, যিনি 1 ঘন্টা পারবেন তারও রুটিন দরকার। রেগুলারিটি, আজকে আপনি করলেন, কালকে পারলেন না, পরশু দিন আবার আপনাকে উঠে দাঁড়াতে হবে। হয় না 100% এই রুটিন ফলো প্রত্যেক দিন করতে পারবেন না, কিছু না কিছু সমস্যা আসবে, বাধা আসবে। তার মানে নয়, এরকম নয় যে ভেঙে পড়বো, ছেড়ে দেবো, আবার উঠে দাঁড়াতে হবে। কাল হয়নি আজ হবে, কাল যেটা হয়নি আজকে তার দ্বিগুণ গতিতে হবে। কোনো ব্যারিয়ার রাখবেন না, কোনো বাধা রাখবেন না। হ্যাঁ, আমি এই তো গ্র্যাজুয়েশানে 2nd ক্লাস পেয়েছিলাম, আমি এইখানে এই সমস্যা ছিল, আমার নার্ভাসনেস আসে পরীক্ষা দিতে গিয়ে, আমার এই হয়, আমার সেই হয়, এরকম ধরনের কোনো ভাবনাকে স্থান দেবেন না। আমি হিরো, আমার দ্বারাই হবে, আমি পারবো, আমার দ্বারা হবে, এই ভাবনা সব সময় যেন মনের মধ্যে থাকে। কোনো রকমের নেগেটিভিটিকে আসতে দেবেন না, স্থান দেবেন না। ঠিক আছে? তো মোটিভেশন খুব গুরুত্বপূর্ণ বিষয়, আবার মোটিভেশনের থেকেও রুটিনটা আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এবং চলার পথে নানা রকমের নেগেটিভিটি আসবে, সেগুলোকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে এগিয়ে যাওয়া। এইগুলো আগামী 3 মাসের জন্য আপনাদের সম্পদ হয়ে থাক। নিজেকে যেন ধন্যবাদ দিতে পারেন সারা জীবন। আগামী 3 মাস এমনভাবে কাটাবেন, সেটা ঠিক করে নিন, সেটা ঠিক করে নিন। আমি প্রেশার নিতে বলছি না, আবারও বলছি, আমি এত কিছুর মধ্যে আপনাদের ব্লাড প্রেশার বেড়ে যাবে, হ্যাঁ, মস্তিষ্কে একটা এমন টেনশন শুরু হবে যে সেই জিনিসটা একেবারে নয়। জিনিসটাকে এনজয় করুন। আমি এই 3 মাস এনজয় করব, পড়াশোনাটাকে এনজয় করব, এগিয়ে যাওয়াটাকে এনজয় করব আগামী 3 মাস। এই মাইন্ডসেটটা রাখুন, এই মনোভাবটা এরকম থাকবে, আপনার ভেতরে জ্বলন্ত আগুন থাকবে, কিন্তু আপনি এনজয় করবেন জিনিসটাকে। এইরকমভাবে ভাবুন যে এতদিন যা করতে পারিনি, যেটা আমাকে করতেই হবে আগামী 3 মাস, আমি সেটাকে করেই ছাড়ব। তার জন্যে যা যা করতে হয় আমি তাই তাই করব। যা যা করতে হয়, যা পসিবিলিটি আছে, যা সম্ভাবনা আছে, সমস্ত কিছুটা আমি করব। এই মাইন্ডসেট রাখবেন। এবং আবারও বলছি, ফল নিয়ে ভাববেন না, ফলাফল নিয়ে ভাববেন না, নিজের সমস্যাগুলোকে ফোকাস করুন। সবার আগে নিজের সমস্যা, ঘাটতিগুলো দেখুন। সেটা সাবজেক্ট টপিক ওয়াইজ, কারো কার্টোগ্রাফিতে সমস্যা, কারো জিওগ্রাফিক্যাল থটে সমস্যা, যে কোনো জায়গাতে কোনো সমস্যা আছে, দেখুন সেটা ক্লাসে আমি যতটা সম্ভব দূর করে দেব। তারপরেও আপনাকে কিন্তু সেটা নিয়ে ভাবতে হবে যে আমি এই জায়গাটায় এইগুলোকে আমি কী করতে পারি, কীভাবে করতে পারি, কী সলিউশন। আপনাকে ভেতরে ভেতরে মাইক্রো টপিক আরও ছোটো ছোটো মাইক্রো টপিকের ভেতর ঢুকে যেতে হবে। এবং তার সাথে সাথে কোয়েশ্চেন আনসারের সাথে কানেকশান রাখতে হবে, যেটা মক টেস্টের কথাই বললাম। ফার্দার এগুলো নিয়ে খুব বেশি ভাবার দরকার নেই, কিন্তু ওই মাইন্ড গেমের ব্যাপারটা যেটা বললাম সেটা নিয়ে কিন্তু সবসময় আপনারা সচেতন থাকবেন। কারণ পড়াটা সবাই পড়তে পারে, বই খুলে পড়াটা কিছু ব্যাপার না, কিন্তু মস্তিষ্কের থেকে স্থির রেখে সমস্ত ভাবনা চিন্তাগুলোকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে শান্ত মনে বসে পড়া একটা বয়সের পর, সেটা কিন্তু সবথেকে টাফেস্ট। তো সেই জায়গাগুলোকে কিন্তু সঠিকভাবে যেন রাখতে পারা যায়। এবং এই ব্যাপারটাতে যদি সমস্যা হয়, সেটা আমার সাথে সরাসরি কথা বলে নেবেন যে স্যার এই সমস্যা হচ্ছে, এইভাবে করছি, পাচ্ছি না।
বা আমি কীভাবে পড়াশোনার আমার মেথড হচ্ছে এরকম, আমি এইভাবে পড়ি, এখানে কি আরও কিছু ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, আমি এই জিনিসগুলো করছি, এখানে কি আর কিছু করতে হবে আমাকে, সেগুলো আমি দেব আপনাদের। যেমন বললাম কিছু জিনিস এরকম ইমেজ ফরম্যাট করা, কিছু ছড়া বানিয়ে দেয়া, কিছু শর্ট ট্রিক্স বানিয়ে দেয়া, নানা রকমের এই যতগুলো যা সম্ভব সেগুলো আমি করে দেব। কিন্তু আপনাদের যে কাজ প্রতিদিনের রুটিনটা বানিয়ে প্রপার ওয়েতে এগিয়ে যাওয়া এবং এনজয় করা ব্যাপারটাকে। আবারও বলছি, ব্যাপারটা এনজয় করবেন। আমি আগে যা জানতাম আজকে তার থেকে অনেক বেশি জেনে গেছি। এনজয়, এইটা এনজয় করবেন, এগিয়ে যাওয়াটাকে এনজয় করবেন। কিছুদিন পর দেখবেন 10-15 দিন পর একটা কনফিডেন্স চলে আসবে অটোমেটিক্যালি, যে আমি পারছি, আমি এগোতে পারছি। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। আমি কম বেশি বললাম আপনাদের, এইভাবে করবেন। এবার আপনারা বলুন, যদি কিছু প্রশ্ন থাকে, কিছু বলার থাকে, কোনো ডাউট থাকে, সেটা করতে পারেন। স্যার, বলছি যে আপনি যে রুটিনটার কথা বলছিলেন, হ্যাঁ, তো ওই রুটিনটা মানে সাবজেক্ট, ধরুন যে আপনি যেগুলো পড়িয়েছেন, ওই জিও টেকটনিকের আপনার কমপ্লিট হয়ে গেছে, জিওমরফোলজিও প্রায়, কিন্তু আমার ওগুলো সবটা কমপ্লিট হয়নি। এবার আমি পেছন আর সামনে মানে ক্লাস আর আগের গুলো দুটো নিয়ে করছি, তা আমার একটু এগুলো বলছি, সমস্যা ঠিক আছে, হচ্ছে। আপনি যেগুলো বললেন এগুলো সত্যি স্যার বাস্তব, এগুলো আমার সাথে খুব ঠিক আছে, ঠিক আছে। বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। দেখুন, আমি এখানে একটা রুট ম্যাপ করেছি, সিলেবাসটাকে কীভাবে কভার করা যেতে পারে সেটা একটা রুট ম্যাপ করেছি আপ টু আগস্ট পর্যন্ত। এবং যেটা বললাম যে ইন্ডিয়ান জিওগ্রাফি আর কার্টোগ্রাফিটা এর মধ্যে আবার ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো পুরো সিলেবাসটা না হাতের সামনে রাখবেন সব সময়, সবটা সময় প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেবাসটা যেন 9, 10, 11, 12-এর সিলেবাসটা যেন আপনার হাতের কাছে থাকে, আপনার হাতের কাছে থাকে। তো আপনি কি করলেন, ধরুন আজকে আপনি জিওমরফোলজির ওয়েদারিং আর মাস ওয়াস্টিং এটা পড়বেন, এটা ঠিক করেছেন জিওমরফোলজি থেকে। এবং তার সাথে সাথে আমার সেদিনে হয়তো ক্লাস আছে ওশেন কারেন্ট, বা ওশেন কারেন্ট হয়ে গেছে, তার আগে যে মক টেস্টটা, সেই মক টেস্টটা রয়েছে। আপনি কি করলেন, এইটা কখন পড়বেন এটাকেও মাইক্রো টপিকে ভেঙে নেবেন। ওয়েদারিংয়ের মধ্যে কেমিক্যাল আর ফিজিক্যাল এটা ভেঙে নিলেন, মাস ওয়াস্টিংয়ের 4টে টাইপকে ভেঙে নিলেন, আর তার সাথে ওশেন কারেন্ট 3টে ওশেন কারেন্ট ভেঙে নিলেন, নিয়ে সেটাকে রুটিনের মধ্যে ইনক্লুড করে দিলেন যে আপনার প্রপার পার ডে সেদিন আপনি এইভাবে এই স্লটে করবেন। এটা করতে বেশিক্ষণ লাগে না, এটা ম্যাক্সিমাম 10 মিনিট সময় লাগবে ভাবতে, যে আমি এইভাবে আজকে সারাদিন এই স্লটে এইভাবে পড়াটাকে কভার করব। ঠিক আছে, সেখানে আপনার এমসিকিউ থাকবে, ওয়ান লাইনার থাকবে, টেক্সট থাকবে, সব কিছু থাকবে, সব কিছু পড়বেন, সব কিছু কভার করবেন, কোনোটা যেন বাদ না যায়। শুধু এমসিকিউ পড়ে নিলাম হয়ে গেল, এটা খুব ক্যালকুলেটেড ওয়েতে করতে হবে। কিছু কিছু টপিকে করতে হবে শুধু এমসিকিউ পড়া, কিছু কিছু টপিকে করতে হবে। যেমন ইকোনমিক জিওগ্রাফির বেশিরভাগ জিনিসে কিন্তু খুব একটা সেখানে বোঝার জিনিস নেই কিছু মডেল ছাড়া, তো সেখানে এমসিকিউ পড়তে হবে, সেখানে ইনফরমেশান পড়তে হবে, চার্ট পড়তে হবে, ম্যাপ বেসড স্টাডি করতে হবে, এইগুলো আলাদা আলাদা বিষয় করা। তো পিছিয়ে যাচ্ছেন কারণ আপনার প্রপার প্ল্যানিং নেই, বা প্ল্যানিংটাকে এক্সিকিউট করতে পারছেন না। অনেকে প্ল্যান করে কিন্তু সেটা অনুযায়ী চলতে পারে না। প্ল্যানটা অবাস্তব প্ল্যান করবেন না যে আজকে আমি এই পুরো এতটা আমি কভার করে নিচ্ছি, আজকে হয়ে যাবে, চাপ নেই, আজ সারাদিন পড়বো, হয়ে যাবে। এটা খুব ভুল ধারণা। এবং অস্বাভাবিক কিছু করবেন না, একসাথে 10টা সিঁড়ি লাফ দিয়ে ওঠা যায় না, ইম্পসিবল, পড়ে যাবেন। এখানে পড়ে যাবেন মানে মানসিকভাবে আপনার ডিপ্রেশন চলে আসবে, আরে আমি এতটা টার্গেট নিলাম, করতে পারলাম না, পিছিয়ে পড়ছি, একটা নেগেটিভিটি কাজ করবে। ছোট ছোট টার্গেট রাখবেন, সেটাকে ফুলফিল করবেন। এবং আমি যেটা বারবার বলছি, রুট ম্যাপ, 3 মাসে কটা দিন সময় পাচ্ছেন, আপনার কটা টপিক আছে, মাইক্রো টপিকে ভেঙে নিন। 3 মাসে কটা টপিক কীভাবে শেষ করতে হবে সেটা করে নিন, করে নিয়ে পার ডে আপনার একটা টার্গেট সেট করে নিন যে এইভাবে করব। এবং ওইটা করা মানে ওইখানে একদম সেই চিরুনি তল্লাশি করে নেওয়া, যেখানে যা আছে সব কিছু নিয়ে নেওয়া, এরকমভাবে পড়তে হবে।
এবং রিভিশন করতে হবে তার মধ্যে, সেই দিনেই রিভিশন করে নিতে হবে, গতকালেরটাও করে নিতে হবে রিভিশন, তার আগের দিনেরটাও রিভিশন করে নিতে হবে, এইভাবে এগিয়ে এগিয়ে যেতে হবে, কোনোটাকে পেছনে ফেলবেন না। যেখানকার যত বই আছে, গ্র্যাজুয়েশনের বই, এইচএসের বই, আরও যা বই আছে, বইপত্র আছে, যেগুলো নোটস আমি দিচ্ছি, এমসিকিউ দিচ্ছি, ওয়ান লাইনার দিচ্ছি, শর্ট নোটস দিচ্ছি, যেখানে যা আছে এক জায়গায় করে আপনার নিজস্ব নোটস একটা থাকবে, বানানো থাকবে, অ্যাটলিস্ট যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলে আপনার মনে হচ্ছে সেগুলো যেন খাতার মধ্যে থাকে। বেশি বড় বড় ভাববেন না, আপনি ছোট করে ভাবুন, ছোট করে ভাববেন, বেশি বড় প্রথমেই অনেক বড় ভাবতে যাবেন না। আপনার হাতে রুটম্যাপ আছে, আপনাদের সব আছে, আপনি ওইটুকু সময়ের মধ্যে ছোট্ট করে টার্গেট নিয়ে নিলেন যে আজকে ঠিক আছে জিওটেকটনিকের এই পোর্শনটা এইভাবে করব, এভাবে করলেন। নতুন আমি যারা নতুন আসছেন তাদেরকে লাইভ ক্লাস করিয়ে দেব আলাদা সময়ে, যারা নতুন এসেছেন আসবেন তারা সব লাইভ ক্লাসই পাবেন, যারা আগে থেকে করছেন তাদের যেমন রুটিন দেয়া ছিল সেইভাবেই ক্লাসগুলো হবে। যেটা আমি বললাম, ধরুন এখানে জুনের রুটিন আছে, কন্টিনেন্টাল সেলফ অ্যান্ড সোলভ আগামীকাল ক্লাস করাবো, এর সাথে ইন্ডিয়ান রিলিফ ফিচার্সটাও করাবো। আর এর মাঝে আপনারা যারা নতুন এসেছেন তাদের লাইভ ক্লাসগুলো করিয়ে দেব, একদম আর্থ ক্রাশ থেকে জিওটেকটনিকের পরপর যেগুলো আছে সেগুলো এর মাঝে মাঝে করিয়ে দেব। যারা নতুন, একদমই নতুন, তাদেরকে এগুলো আলাদা করে করানো হবে, ঠিক আছে। এবং মক টেস্টগুলো, এটা এখানে মক টেস্টটা লেখা নেই, কিন্তু এই টপিক করানো মানে এই টপিকের মক টেস্ট পরের দিন নেওয়া হবে, যেদিন পড়ানো হচ্ছে তার পরের দিন সেই টপিকের উপর মক টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। এই আর যদি পিছিয়ে পড়েন, স্যাটারডে সানডে ফাঁকাই থাকছে, স্যাটারডে সানডে আমি রিজার্ভ রাখছি এক্সট্রা ক্লাসের জন্য, সেইখানে আপনারা রিভিশন করে নেবেন, যেগুলো ফাঁক ফোকর আছে আপনি কোনোভাবে মিস করে গেছেন সেইগুলোকে রিকভার করে নেবেন। স্যার নিউ রুটিনটা একটু সেন্ড করবেন। হ্যাঁ, নতুন রুটিনটা পেয়ে যাবেন, আপনাদের জানিয়ে দেবো। যেমন আগামীকাল যেটা বললাম যে কন্টিনেন্টাল সেলফ স্লোপ আর তার সাথে রিলিফ ফিচার্স, মানে আমি এখানে বলি আপনাদের, এই যে ধরুন এখানে সেপ্টেম্বরে রিলিফ ফিচার্স অফ ইন্ডিয়া মানে ইন্ডিয়ান জিওগ্রাফি, এটাতেই 17টা ক্লাস ছিল। ইন্ডিয়ান জিওগ্রাফি 17 তারিখ পর্যন্ত ছিল, এখানে 3, 2, 5টা বাদ দিয়ে দিন, 12টা ক্লাস টোটাল ছিল। তো সেই 12টা ক্লাস সেটা কিন্তু এখানে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেক দিন নয়, যেমন কোশ্চেন কারেন্ট যেদিন পড়াবো সেদিন আমি আরেকটা টপিক পড়াবো, কারণ ওশেন কারেন্টটা খুব ছোটো টপিক একটা, তার সাথে একটা বড় টপিক কভার হয়ে যাবে রিলিফ ফিচার্সে। ধরুন ড্রেনেজটা কভার হয়ে গেল। তো এইভাবে রুটিনটা সেট করা হয়েছে, সেভাবেই পড়ানো হবে, এবং এর সাথে এই কার্টোগ্রাফির পোর্শনটা আমি এর মধ্যে করিয়ে দিচ্ছি। তো সেপ্টেম্বরে শনিবার যে ক্লাসটা অফ থাকে ওই দিনও তো পড়াতে পারেন স্যার? না, ক্লাসটা রিজার্ভ ডের আমি জন্য অফ রাখছি, রিভিশনের জন্য অফ রাখছি। এখানে আমাকে একটু সময়টা বেশি দিতে হবে, কারণ এই কন্টিনেন্টাল শুধুমাত্র মহিষোপান আর মহিঢাল, এটা 1 ঘন্টা লাগবে না করাতে, ঠিক আছে। মহিষোপান মহিঢাল করাতে 1 ঘন্টা লাগবে না, তো সেখানে আরেকটা ক্লাস থাকবে, ঠিক আছে। আপনাদের নিজের সেলফ স্টাডির জন্য, আপনাদের প্র্যাকটিসের জন্য, রিভিশনের জন্য 2টো ডেট আমাকে ফাঁকা রাখতেই হবে। এবং ধরুন আপনি মক টেস্ট মিস করেছেন, 2টো মক টেস্ট মিস করেছেন কোনো কারণে, আপনাকে এই 2টো দিনে কভার করে নিতে হবে সেটা, ঠিক আছে। আর যেহেতু আপনাদের সকালে টাইম পাওয়া যাচ্ছে না, সবার হচ্ছে না সকালে, সুতরাং সকালে ক্লাসটা তো করানো সম্ভব হবে না, সন্ধ্যাতেই করাতে হবে। সুতরাং এই টাইমগুলো এভাবে আপনাদের সিলেবাসটা কভার হবে, ঠিক আছে। এখানে এটা করাটা এমন কোনো সমস্যা নয়। ওশেন কারেন্ট কিচ্ছু নেই, ওশেন কারেন্টে আমার 30টা মিনিটও লাগবে না। ও 3টে মহাসাগরের আমি ট্রিক্স দিয়ে করাবো, আপনি দেখলেই মনে রাখতে পারবেন, 30 মিনিটও লাগবে না এটা করতে। তো এখানে করানো সম্ভব খুব ভালো। তবে টোপোগ্রাফি ওশেন ফ্লোর
এটাতে কিন্তু আমার এই ক্লাসটা প্রায় 1.5 ঘন্টার কাছে চলে যাবে। 3টে মহাসাগরের কী কী ভূমিরূপ আছে, এটা অলরেডি 1.5 ঘন্টা চলে যাবে। এখানে আমি এক্সট্রা কোনো ক্লাস রাখবো না। ওশেন ডিপোজিটও তাই, বেশিক্ষণ লাগবে না, তার সাথে আর একটা টপিক। তো এরকমভাবে আপনাদের এগুলো সিলেবাসটা কিন্তু কভার হবে। আমি কোনো টপিক বাদ দেবো না, সব টপিক আপনাদের যেমনভাবে করানো হয়েছে, যেভাবে হয়েছে এতদিন, আগামী দিনেও সেভাবেই পড়ানো হবে। এবং মক টেস্টগুলো আবারও বলছি সিরিয়াসলি দেবেন। আমি কিন্তু এখনও পর্যন্ত সবার স্কোর জানতে পারছি না, এরপরে কিন্তু আমি বাধ্যতামূলক করে দেবো যে স্কোর কিন্তু প্রত্যেককে জানাতে হবে, এবং প্রয়োজনে ওএমআর শিটটাও দেখাতে হতে পারে যে স্কোর বলে দিলাম, এটা যেন না হয়। আমি কিন্তু প্রেশার ক্রিয়েট করব, কারণ আপনারা ইনস্টিটিউটে এসেছেন, এখানে আপনাদের শুধুমাত্র পড়ানো হবে না, পড়া নিজেই পড়া যায়, শুধুমাত্র পড়ানো হবে না, আপনাদের যতটা যেখানে যেমনভাবে দেওয়া সম্ভব আমি সেভাবে দেব। প্রয়োজন হলে জোর করে প্রেশার ক্রিয়েট করে আপনাদের করাবো, ঠিক আছে? স্যার জিওমরফোলজির ফুল স্যার মক টেস্ট বলছি যে মক আজকে দিবেন? হ্যাঁ, জিওমরফোলজির কোয়েশ্চেনটা আমি আজকে দেবো। জিওমরফোলজির কোয়েশ্চেন আজকে দেবো। যারা আগে ক্লাস করেছেন পুরোটা তারা টেস্ট দেবেন, যারা নতুন একদম তাদের না দিলেও চলবে, বা দিতে পারেন নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য, দেখার জন্য যে আমি কতটা পারি। এটা আপনাদের বলেছিলাম, প্রিপারেশন 0 থাকলেও মক টেস্ট দেবেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু সেইখান থেকে উঠে আসবে যদি একটা মক টেস্ট দেন। ওকে, ঠিক আছে। আর কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। কোনো রকম নেগেটিভিটিকে, আবারও বলছি, কোনো রকম নেগেটিভিটিকে স্থান দেবেন না, কোনো রকম নেগেটিভিটিকে স্থান দেবেন না। মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে, ভাবনার মধ্যে, কাজের মধ্যে। স্যার বলছে মক টেস্ট থেকে মানে হ্যাঁ, মক টেস্ট, ওই মক টেস্ট থেকে নেগেটিভ মার্কিং নিয়ে নাম্বারটা কাউন্ট করতে হবে না, যেগুলো শুধু ঠিক হচ্ছে সেটাই শুধু বললে হবে? না, একটু কাউন্ট করবেন, নেগেটিভটাও কাউন্ট করবেন, নেগেটিভটাও কাউন্ট করবেন। স্যার আমাদের কি নেগেটিভ থাকবে? সেটা স্পষ্ট হবে আর কিছুদিন পরে। নেগেটিভ থাকাটা সম্ভাবনা সবথেকে বেশি, কারণ বাদ দেওয়ার তো একটা মেথড চাই। 100 নম্বরে পরীক্ষা হলে না, একটা তবু একটা কথা ছিল যে হ্যাঁ কিছু একটা মানে পার্সেন্টেজ একটা কম বেশি হবে, কিন্তু 60 নম্বরে পরীক্ষাতে ডিভিশন করাটা খুব চাপের জায়গা, ঠিক আছে? তো নেগেটিভ থাকবে এটা ধরে নিন। না থাকলে সেটা তো ঠিক আছে, তার জন্য আলাদা স্ট্র্যাটেজি। নেগেটিভ না থাকলে আলাদা স্ট্র্যাটেজি, নেগেটিভ থাকলে আলাদা স্ট্র্যাটেজি। আর থাকলেও সেটা 4টের জন্য 1 নাম্বার যাবে না, 3টের জন্য যাবে না, 2টোর জন্য 1 নাম্বার যাবে, সেটা একটা বিরাট বড় প্রশ্নের জায়গা, এবং তার জন্য স্ট্র্যাটেজি কিন্তু চেঞ্জ হবে। সেটা নিয়ে এখন ভাবতে হবে না, আপনি ভালো করে পড়াশোনা করুন, পরীক্ষার দিন, আর দুটোই কাউন্ট করবেন, কটা ঠিক হচ্ছে কটা ভুল হচ্ছে, দুটোই কাউন্ট করবেন, এবং ভুলটা যেন মিনিমাইজ করা যায় আগামী পরীক্ষাগুলোতে, সেটাও খেয়াল করবেন। কোয়েশ্চেন আনসার নিয়ে, এমসিকিউ নিয়ে আমি পরে বলবো। এমসিকিউ আমি এখন বলবো না, এগুলো কিছু ট্রিক্স থাকে, কিছু ভাবার বিষয় থাকে, কিছু বলার থাকে, সেগুলো আমি এখন আপনাদের শেখাবো না। সেই ট্রিক্সগুলো আমি পরীক্ষার আগে শেখাবো। পরীক্ষার 1 সপ্তাহ আগে যখন মক টেস্ট দেওয়া থামিয়ে দেবেন, তখন আমি আপনাদের বলবো যে এইভাবে করুন, এইভাবে চলুন, এইগুলো এইরকমভাবে টার্গেট রাখতে, কারণ তখন আপনাদের কোয়েশ্চেন আনসার নিয়ে ভাবার বেশি সময় পাবেন, বেশি তখন প্রয়োজন হবে, কারণ আপনাদের ইনফরমেশান জানা হয়ে গেছে সব, তখন সব কিছু হয়ে গেছে। তখন শুধুমাত্র একটা কোয়েশ্চেনের উপর ফোকাস করবেন, এর আনসার আমার চোখের সামনে আছে, আমাকে শুধু বেছে নিতে হবে। এতটুকু স্কিল কি এই 3 মাসের মধ্যে আমি করতে পারবো না, যে চোখের সামনে আমার উত্তর পড়ে আছে আমি সেটা বেছে নিতে পারবো না? এটা এই সময়টাতে করতে হবে, ঠিক আছে? আবারও বলছি, রুটিন রুটিন রুটিন। আর রুটিন সকালে করবেন না, আগের দিন করে রাখবেন, পরের দিনের রুটিনটা যেন আগের দিন থাকে। আগামী 1 মাসের রুটিন এখন করতে বলছি না, অবাস্তব বিষয় হবে, দরকার নেই, কিন্তু রুটম্যাপটা করে নেবেন, সিলেবাস ধরে কবে কখন কি করবেন রুটম্যাপ করে নেবেন। রুটিনটা পার ডে আগের দিনের রাত্রেবেলা রুটিনটা করবেন, আমি পরের দিন এই সময় এই করব, এবং সেটা একবার কল্পনা করে নেবেন যে আমি এটা করছি। এটা সবচেয়ে বেশি দরকার। নিজের ভবিষ্যৎ নিজের হাতে লিখুন, এই 3টে মাস বলে দেবে এই সুযোগ, এই যে একদম ডেট দিয়ে বলে দেয়া কবে মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট হবে, কবে রিক্রুটমেন্ট শুরু হবে, কবে রেজাল্ট বেরোবে, এইটা না অতীতে হয়েছে না ভবিষ্যতে হবে।
এর থেকে ভালো সুযোগ, এর থেকে বড় সুযোগ আর দ্বিতীয়টা নেই। অতএব ঝাঁপিয়ে পড়ুন, নিজের 100% দিন, নিজের 100% দিন, এইটুকু কথা শুধুমাত্র, নিজের 100% দিন, ঠিক আছে? তো এভাবেই চলুন। আশা করছি আপনারা যারা একটু সিরিয়াস থাকবেন তারা প্রত্যেকে নিজের জায়গাটা করে নিতে পারবেন। যথেষ্ট সংখ্যক সিট রয়েছে, যথেষ্ট সংখ্যক সিট রয়েছে, সেখানে আপনার জায়গাটা আপনি করে নিতে পারবেন। এই বিশ্বাসটা নিজের উপর রাখুন, এগিয়ে চলুন, প্রত্যেকটা মুহূর্তে কিছু নতুন শিখুন। এবং এটা শুধু আমাদের পরীক্ষা নয়, এটা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে কাজে লাগবে। এই যে আমরা সময় যেভাবে কাটাবো আগামী 3 মাস, সেটা দেখবেন আপনার জীবনে একটা অন্যতম স্মৃতি হয়ে থাকবে, এবং সেটা আপনি করতে পারবেন। ভবিষ্যতে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সুতরাং নিজেকে একটু বদলে ফেলুন, নিজের ভাবনা চিন্তা বদলে ফেলুন, দেখবেন এগুলো হবে। ভেতরে একটা জ্বলন্ত ইচ্ছা থাকবে, আর কিচ্ছু দরকার নেই, একদম জ্বলন্ত ইচ্ছা, আমি পাবোই, আমাকে পেতেই হবে, যে কোনো মূল্যে আমি পাবো। এই ইচ্ছাটা যদি, এই সামান্য ইচ্ছাটা যদি ভেতরে থাকে, আর কোনো কিছু বাকি বাইরে কাউকে বলতে লাগবে না, কিচ্ছু করতে লাগবে না, এই জ্বলন্ত ইচ্ছাটা শুধু রাখবেন, ঠিক আছে? আর কিছু বলবেন? নিজের যা যা সমস্যা হবে, আমি অনেক কিছু বলেছি, এবার নিজেরা ভাবুন কিভাবে কি করবেন, কিভাবে ভাবছেন আপনারা, সেটা আমাকে জানাতে পারেন। আমার হেল্প লাগলে সেটা আমাকে অবশ্যই জানাবেন। এটা আমার মূল কাজ, আপনাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া। আমার মূল কাজ কিন্তু পড়ানো নয়। আপনারা এগুলো সমস্তটা কম বেশি জানেন, আমি শুধু একটু রিভিশন করিয়ে দিচ্ছি, একটু হাইলাইট করিয়ে দিচ্ছি, একটু মেমোরাইজ করিয়ে দিচ্ছি নানান রকম মেথডে। এইগুলো আমার কাজ। এবং তার বাইরেও যে কাজ, সেটা হচ্ছে আপনার যে ব্যক্তিগত সমস্যা আছে, যে এইভাবে এই জিনিসটা আমি পারছি না, এটা আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে, এটা কিভাবে, কি পদ্ধতিতে করব, আমাকে এগিয়ে যাব আমি কিভাবে, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে এই জায়গাগুলো বলে দেওয়াটাই আমার মূল কাজ। আপনাদের ভাবনা চিন্তার মধ্যে যে সমস্ত ঘাটতি আছে, সেই ঘাটতিগুলোকে পূরণ করাটা আমার মূল কাজ, আপনাদের মোটিভেট করাটা আমার মূল কাজ। সুতরাং আপনাদের যা যা সমস্যা হচ্ছে, যা যা ভাবছেন বা সমস্যা হতে পারে ভাবছেন, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, না হলে কিন্তু আপনাদের এই যে লড়াইটা, সেটা কিন্তু একপেশে হয়ে যাবে। আপনারা কিন্তু অনেক কিছুই সেইভাবে করতে পারবেন না। আপনারা নিজেকে ভাবুন, আপনার নিজের কোথায় সমস্যা খুঁজে বার করুন। এই থট, মানুষ কী কোথায় এগিয়ে থাকে? এই ভাবনা চিন্তাতে এগিয়ে থাকে, বাকিদের থেকে। আর কিসে এগিয়ে থাকে? অ্যাকশান তো বটেই, অ্যাকশান তো নিতেই হবে, কিন্তু প্রপার অ্যাকশান নিতে হবে। স্মার্ট ওয়ার্ক করতে হবে, হার্ড ওয়ার্ক তো করতেই হবে, কিন্তু স্মার্টলি হার্ড ওয়ার্ক করতে হবে। এমনটা যেন না হয় আমার পরিশ্রমটা বেকার চলে গেল, আমি ঠিক রাস্তাতেই নেই, আমি অন্য রাস্তায় ঘুরে চলে গেলাম। তো এই জায়গাটা ঠিক রাখাটাই আমার মূল কাজ। আজকে আপনাদের ক্লাসে ডাকার, আজকে তো লাইভ ছিল না, আজকে ক্লাসে ডাকার মূল উদ্দেশ্য এটাই। তো আপনারা একদম মাইন্ডসেট করে নিন যে আমি এমনভাবেই 3 মাসটা কাটাবো, এটা সারা জীবনের আমার স্মৃতি হয়ে থাকবে। আমি এমনভাবে পরিবর্তন করব, এমনভাবে আমার নিজের মধ্যে সেই পরিবর্তনগুলো আনবো, যার জন্যে আমি নিজের পিঠটা নিজে চাপড়ে দিতে পারি। ওয়েল ডান, এইটাই তো দরকার ছিল, এইটা যেন করতে পারি। পরীক্ষা হলে যখন ঢুকবেন, তখন সেই কনফিডেন্সটা নিয়ে যেন ঢুকতে পারেন, যে প্রশ্ন যেমনই আসুক না কেন আমি তো করবই। পরীক্ষা হল থেকে যখন বেরোবেন, মাথা উঁচু করে বেরোবেন, সেই মাইন্ডসেটটা যেন এখন থেকে থাকে। কি 3 মাস পরে আপনি ভেবে নিন, কল্পনা করে নিন সেই পরীক্ষার দিনটাকে, আমি মাথা উঁচু করে ঢুকছি, আমি কনফিডেন্সের সাথে ঢুকছি, এবং আমি যখন বেরোচ্ছি মাথা উঁচু করে বেরোচ্ছি, কারণ আমি সেই পরীক্ষাটা সেইভাবেই দেবো। সেই কনফিডেন্সটা আপনাকে এখন বিল্ড করতে হবে, কোনো ফাঁকা আওয়াজ নয়, ফাঁকা কনফিডেন্স নয়। আপনাকে প্র্যাকটিস করে করে, মক টেস্ট দিয়ে দিয়ে, প্রচুর নানা রকমের টপিক, নানা রকমের কনসেপ্ট, নানা রকমের এমসিকিউ, নানা রকমের ইনফরমেশান, সব সেগুলো করতে হবে এইটুকু সময়ের মধ্যে, করতেই হবে, দিন রাত যেমন করে পারেন।
আমি মেথড বলে দিয়েছি, অনেক কিছু বলেছি আমি এর মধ্যে। আশা করছি কম বেশি আপনাদের সেইগুলো কাজে লাগবে। বাকিটুকু আমার কাছে জেনে নেবেন যে স্যার এইগুলো আমার দরকার। ওকে, ঠিক আছে, তাহলে আজকের সংক্ষিপ্ত আলোচনাটা এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।